এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ। গুরুতর দগ্ধ বাবা ও ৩ ছেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। গতকালের ঘটনায় একজনের মৃত্যু। হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু। নতুন করে প্রায় ১৫০০ আক্রান্ত। টিকার ধারাবাহিকতা না থাকায় প্রকোপ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলা, চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি, খতিয়ে দেখার আশ্বাস ভিসে। ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, গুরুতর আহত বাবা ও বোন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। ঘাতককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওর বাবারও পাইছে এবং ওর বোনেরও পাইছে এবং ওর মারও পাইছে। তো মা মারা গেছে। অনলাইনে ছবিগুলো অর্ডার করে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেছে। সংযোগ সড়কের অভাবে নড়াইলের লোহাগড়ায় ১০ বছর ধরে পড়ে আছে একটি সেতু। জমি জটিলতার সমাধানের আশ্বাস, কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি। ফুল আমাদের কোনো কাজে লাগে না, এ ফুল তো খালি খালি বেখায়। বিলের মধ্যে একটা ব্রিজ বানাইতে গেছে, আশেপাশে কোনো রাস্তা নেই, ওটা আমাদের কোনো কাজে আসে। আকস্মিক প্লাবনে বছরের ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। পরিবারের খোরাকির যোগান আর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তা। ফ্যামিলির মাঝে মানুষ আছে তোমার ৭ জন, ঋণ করে জমা করছি। কোরবানির তো তহিক আমরা করছি, কেউ যদি দেয় আমরা হাইতাম। ধান তো হচ্ছই, আমরা নিজে কিভাবে খামো আর গরু কিভাবে ভালমো, একবার তো ভগবান ছাড়া কেউ দিয়ে করতে পারতো না। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত একই পরিবারের 4 জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক। এদিকে একই এলাকায় গেল দিনের বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আবুল কালাম মারা গেছেন। চিকিৎসাধীন তার স্ত্রী এবং 3 সন্তান। সোমবার সকাল 6:30টার দিকে কুতুবপুর রাখীবাজার এলাকায় ঘটে এই বিস্ফোরণ। স্থানীয়রা জানান, একতলা এই ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে দরজা জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। জানালাও ভেঙে গেছে গা, ব্যাক হয়ে গেছে গা, দরজা চাইপে একবারে মিলে গেছে গা, দরজা দিয়ে বাইরে আইব, ওটা দরজা ইলাকারি হয়ে গেছে গা। এবার বাইরেতে পারে না, চালু চালু পরে সবার মুখটা পুড়িয়ে গেছে গা। ঘরের দরজা ভাঙ্গা, জানলা ভাঙ্গা, হ্যাঁ, আর ওই মানুষটি ভিতর থেকে আস্তে আস্তে বাইরের চেষ্টা করতেছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আব্দুল কাদেরের শরীরের 57%, ছেলে মেহেদির 18, সাকিবের 17 ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মেহেদি ও রাকিবের শ্বাসনালীও। চিকিৎসক জানান, তাদের 4 জনের অবস্থাই গুরুতর। আমাদের এখানে সকাল 8:15 4 জন রোগী এসেছেন। তো একই পরিবারের 4 জন, সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। এদিকে রবিবার ফতুল্লার ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আবুল কালাম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী এবং 3 শিশু সন্তান এখনও চিকিৎসাধীন। গতকালকে 5 জন রোগী এসেছিলেন, ওনাদের মধ্যে একজন, যার 95% বার্ন ছিল, উনি আজকে সকাল 11টায় ইন্তেকাল করেছেন। তো ওনার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এখনো চলমান আছে।
গেল এক বছরে শুধু নারায়ণগঞ্জেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে 40টি। এতে প্রাণ গেছে 16 জনের। প্রতি 10 দিনে একটি করে ঘটছে এমন বিস্ফোরণের ঘটনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে গেল একদিনে প্রাণ গেল আরও 6 জনের। নতুন করে আক্রান্ত হয়েছে 1459 জন। আক্রান্ত মৃতের সংখ্যায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2020 সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি। হাসপাতালে কাতরাচ্ছে হামে আক্রান্ত শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে এখন সুই আর ক্যানুলা। ছোট্ট নাকটা চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। মার্চের 15 তারিখ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 415 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হচ্ছে। হামের সমস্যা, অক্সিজেন দরকার, খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না, নিউমোনিয়া। পরশু তার আগের দিন এসেছিলাম, পরশু দিন ছাড় দিয়ে দিয়েছিল একদিন থেকে। ওষুধ ইঞ্জেকশন লিখে দিয়ে বাড়ি যেয়ে দেখছি হাম বের হয়ে গেছে। ফের তখন সরকারি হাসপাতালে এলাম। রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এই অবস্থায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। বলেন 2020 সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এখন এই পরিস্থিতি। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। যে শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগবে 4 সপ্তাহ। আমরা তো দেশব্যাপী শুরু করেছি। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। রোগীর সংখ্যা এখন কিছুটা কমেছে বলে জানান মন্ত্রী। বরিশাল সদর হাসপাতাল ছাড়াও আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক, কর্মকর্তা সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ভিসির পক্ষ নিয়ে বহিরাগতরাই হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভিসি। দীর্ঘদিন ধরেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ। ভিসির অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় ভিসির অপসারণ দাবি এবং প্রো ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কর্মসূচির শুরুর কিছুক্ষণ পরে 20 থেকে 25 জনের একদল বহিরাগত তাদের ওপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 10 জন। হামলার জন্য ভিসির পক্ষকে দায়ী করেন আহত শিক্ষক ও কর্মকর্তারা। একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে সে বহিরাগতদেরকে এনে এভাবে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ডিন বা প্রভোস্টদের উপর বা প্রক্টরদের উপর এরকম আক্রমণ চালাতে পারে না, এর আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। কিন্তু বহিরাগত লোক হঠাৎ করে প্রায় 20-25 জনের লোক একসাথে 2 দিক থেকে এসে আমাদেরকে অতর্কিত হামলা করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সেইভাবে হামলা করার এখতিয়ার নজিরবিহীন, ন্যাক্কারজনক। তবে ভিসির দাবি, বহিরাগতদের হামলার বিষয়ে কিছুই জানেন না তিনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও তার। আমি সকাল 8টার দিকে ক্যাম্পাস থেকে চলে আসছি। আমি কিছুই জানি না, আমি শুনতে পারছি, তো আমি এ ব্যাপারে প্রয়োজনীয় খবর নিচ্ছি। আহতদের মধ্যে 8 জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ। গোপালগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি মোরসালিন শেখ। সকালে কাশিয়ানী আমলি আদালতে তাকে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করে অভিযুক্ত যুবক পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, খালাবাড়ি কাশিয়ানীর নিজামকান্দিতে বেড়াতে গিয়েছিল শিশুটি।
সেখানে গোসল করার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মুরসালিন শেখ। বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে শিশুটিকে। এ ঘটনা পরিবারের সদস্যদের জানালে সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ 250 শয্যা হাসপাতালে নেওয়া হয়। শিশুটির নানি শনিবার থানায় লিখিত অভিযোগ করে। সেদিন রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত মুরসালিন শেখকে গ্রেফতার করে পুলিশ। ফেনীর দাগনভূঞায় মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত বাবা ও বোন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। স্বজন ও এলাকাবাসীর অভিযুক্ত মোশাররফ মাদকাসক্ত। গতরাতে পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার এক পর্যায়ে মা, বাবা ও বোনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোশাররফ। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত গুলশান আক্তার লাকির। অভিযুক্তের পরিচয় জেনে হতবাক হয়ে পড়েন ফেনী সদর হাসপাতালের চিকিৎসক সহ উপস্থিত সবাই। অভিযোগ, একমাত্র ছেলের হাতেই প্রাণ গেছে মায়ের। গুরুতর আহত বাবা ও বোন। ঘটনাটি ফেনীর দাগনভূঞা উপজেলার দিলপুর গ্রামের। স্বজন ও এলাকাবাসী জানায় অভিযুক্ত ছেলে মোশাররফ মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছেলে। এ সময় পরিবারের বাকি সদস্যদের ওপরও হামলা চালায় সে। গুরুতর আহত বাবা ও বোনকে ফেনী সদর হাসপাতাল থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। ছেলে ওর বাবারও কোপাইছে এবং ওর বোনেরও কোপাইছে এবং ওর মারও কোপাইছে। তো মা মারা গেছে এবং বাপ এবং বোনকে আমরা চিটং পাঠাই দিছি। তাদের অবস্থা ভালো না, বাপের অবস্থা ভালো না। 5 বছর আগের থেকে আরো আগের থেকে এটা কে বুঝতে পারে না। গাঁজা টাঞ্জা ওই কিশোর গ্যাং এগুলোর লগে জড়িত আরে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি অনলাইনে অর্ডার করেছিল মোশাররফ। প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে একটু ডিটেইল ছিল, যে কারণে হচ্ছে যে মা বাবা প্রায় সময় বিভিন্ন বিষয়ে বলতো, কিন্তু সে এই বিষয়গুলো ক্ষোভগুলো পুষে রেখেছে এবং পরবর্তীতে অনলাইনে ছুরিগুলো অর্ডার করে এবং সে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। হত্যাকারীর কঠোর সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মসজিদের পুকুর নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হয় তার জেরে দুর্বৃত্তরা সোভান প্রামাণিকের ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। পরে সোভানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে দুহাত কেটে ফেলে দুর্বৃত্তরা। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের একজন ব্যক্তিকে আটক করে রাখছে এখানে। পরে আমরা লাশের কাছে গেছি। লাশের যে আইনগত যে আনুষঙ্গিক কার্যক্রম সুরুথাল করা, জব্দ তালিকা করা, যদি কোনো কিছু থাকে, ঘটনাস্থল পরিদর্শন, আমরা সবকিছু এগুলো আমরা কার্যক্রম চালাচ্ছি। কালিয়াকৈরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা 2টি মামলা হয়েছে, তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং স্থানীয় আবুল বকর নামে এক ব্যক্তি গরু চুরির মামলা করেছেন। হত্যা মামলায় অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। রোববার ভোরের দিকে কালিয়াকৈরের বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরেই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল। গতকাল ভোরে একটি ট্রাক নিয়ে কিছু লোক প্রবেশ করলে গরুচোর সন্দেহে তাদেরকে ঘিরে ফেলে গ্রামবাসী। পরে 3 জনকে গণপিটুনি দেওয়া হয়, আগুন দেওয়া হয় পিকআপ ভ্যানটিতেও। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয় অন্তত 25 জন। পুলিশ জানায় গত 3 মে মানিক দত্তের প্রাইভেট কারের সাথে এলাকার আলালের অটোরিকশার সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আলাল তার সমর্থকদের নিয়ে মানিক দত্তের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। প্রাণ বাঁচাতে মানিক দত্ত ও তার পরিবার স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। পরদিন আশ্রয় দেয়ার ক্ষোভে ইউপি সদস্যের বাড়িতেও হামলা চালায় আলাল ও তার লোকজন। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বাড়ির 2 জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। বিরোধ মীমাংসার জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আজ বরুণা কেন্দ্রীয় মসজিদ মাঠে সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠক চলাকালে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে এক পর্যায়ে তার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে
ধাওয়া পাল্টা ধাওয়া করে। বাড়িঘর ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলি ছোড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রকল্প শেষ হয়েছে 10 বছর আগে, অথচ সংযোগ সড়কের অভাবে নড়াইলের লোহাগড়ায় একটি সেতু ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। কৃষি পণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে কৃষকের। জমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি জানিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদী নেই, খাল নেই, নেই সংযোগ সড়কও, অথচ বিস্তীর্ণ ধানি জমির মাঝখানে দাঁড়িয়ে আছে আস্ত এক কংক্রিটের স্তম্ভ। নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল গ্রামের কৃষকদের ফসল আনা নেওয়ার সুবিধার্থে 2015-16 অর্থ বছরে মাকরাইল বিলের মাঝে একটি সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 24 ফুটের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় 19,74,156 টাকা। তবে সেতুটি নির্মাণের 10 বছর পার হলেও এখনও সুবিধা পাচ্ছেন না এ অঞ্চলের মানুষ। ফুল আমাদের কোনো কাজে লাগে না, এ ফুল তো খালি খালি বেথায়। ওইখান থেকে মাটি যদি না দেওয়া হয় 30 হাত গর্তে মাটি কি করে লোকজন আসবে? বিলের মধ্যে একটা ব্রিজ বানাইতে গেছে, আশেপাশে কোনো রাস্তা নেই, ওটা আমাদের কোনো কাজে আসে। স্থানীয়রা জানায় মূলত সংযোগ সড়ক না থাকায় এই ভোগান্তি। সেতু সড়কের জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় মাটি কাটতে দেননি তারা। এতে এতদিনেও সম্পন্ন হয়নি সংযোগ সড়কের কাজ। রাস্তাটা আমাদের গ্রামেরা সব করছিল, তা ওই কে জমি দেয় না বলে, রাস্তা মাটি দেয় না বলে, এই কারণে এই রাস্তা এইভাবে রয়েছে। জমি এলারা মাটি দেয় নেই বলে ব্রিজ ওইভাবে ফুড়িয়ে রয়েছে। কৃষকরা বলছেন ফসল নিয়ে উঁচু সেতুতে ওঠানামা করতে গিয়ে অতিরিক্ত শ্রম ও সময় ব্যয় করতে হচ্ছে তাদের। সংযোগ সড়কটি হলে জমি থেকে ফসল আনা নেওয়া তুলনামূলক সহজ হবে বলেও জানান তারা। মাটির কারণে আমরা ধান উঠে বাড়ি আসতেছি না, এই পুরো মাঠটাই অসাল হয়ে গেছে শুধু এই ব্রিজের কারণে, রাস্তার কারণে। ফসলটা আমরা আনতে আসতেছি না, বিলির থেকে আনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। একই কথা বলছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা। এবার 2টি প্রকল্পের মাধ্যমে দ্রুতই সেখানে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। ওখানে 2টা প্রকল্প দেওয়া হয়েছে, সেই 2টা প্রকল্পের আওতায় এই মাকরাইল পাকা রাস্তা থেকে বিল অভিমুখে এবং বিলের 2 পাশে অ্যাপ্রোচ রোডের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা কয়েকদিনের ভিতরে এই কাজটা শুরু হবে। ব্রিজটি ব্যবহারের উপযোগী হলে সুফল পাবে মাকরাইল সহ কয়েকটি গ্রামের 10,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। দ্বিতীয় যমুনা সেতু ও ভোলা বরিশাল সেতু নিয়ে অগ্রসর হচ্ছে সরকার, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে শরীয়তপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, 30 লাখ কোটি টাকা পাচার হয়েছে, বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে 20 লাখ কোটি টাকার উপরে। এর মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে সরকারকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিদেশি দাতা সংস্থা যারা বড় বড় প্রকল্পে সহযোগিতা করত তারা এখন অনীহা প্রকাশ করছে 18 বছরের দুর্নীতির কারণে। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভবন নির্মাণের নকশা অনুমোদন নিয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। অভিযোগ উঠেছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের সিন্ডিকেটের কাছে জিম্মি শত শত ভবনের ফাইল। তার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী ও জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি ভবন নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন পৌরসভার অনুমতি। নিয়ম অনুযায়ী আবাসিকের জন্য প্রথম 500 স্কয়ার ফিটের জন্য 3000 ও বাণিজ্যিকের জন্য 5000 টাকা। এরপর আবাসিকে প্রতি স্কয়ার ফিটে 3 টাকা ও বাণিজ্যিকে 5 টাকা করে ফি দেয়া লাগে। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত ফি দিলেও মাসের পর মাস কিংবা বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের কারসাজিতে হচ্ছে এমনটা। ভুক্তভোগীদের দাবি, শাহ আলমকে নির্ধারিত ফির বেশি টাকা না দিলে হয় না কাজ। নিয়ম না থাকলেও ব্যক্তিগতভাবে গড়ে তুলেছেন ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর সেই ফার্মের মাধ্যমে ফাইল পাঠালে দ্রুত হয় কাজ।
ওনার বক্তব্য হচ্ছে যদি বেলকুচি পৌরসভাতে কোনো প্ল্যান পাস করতে হয় তাহলে তাকে দিয়েই করাইতে হবে। একজন আঙ্কেলও আছেন, মন্টু আঙ্কেল, উনি আসছেন, উনি নিজে ভুক্তভোগী। ওনাকে 2 দিন আগে ডেকে নিয়ে পৌরসভাতে বলছেন যে এরকম ফাইলটা আটকে যাবে, আমি যদি কাজটা করি তাহলে কাজটা হয়ে যাবে। শালন সাহেব হয়তো 65,500 টাকা জমা দিচ্ছি। 65,500 টাকার ভিতরে উনি বলছে যে এখান থেকে 15,000 টাকার ভিতরে আমি কাজটা করে দেবো, আপনাকে আর টাকা জমা দেওয়া লাগবে না, এই কাজটা আমাকে দেন। ওনাকে টাকা না দিলে এই বিল্ডিংয়ের পাস হয় না। এরকম আমাদের মতো যারা এই কাজ করতে যাচ্ছে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শাহ আলমের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তবে নিজের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত প্রকৌশলী। এটা আদৌ উচিত ঠিক না যে এ পর্যন্ত যতগুলো প্ল্যান আছে সব পাস হয়ে গেছে, কোনো রকম 1 টাকাও বাড়তি এখানে ফি দিতে হয় না। পৌর প্রশাসক বলছে আগের অভিযোগটি পুরনো, নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগের কথা বলছেন সেটা আসলে অনেক আগে করেছেন, সেটা হয়তো আমার সময়ে নয়। যারা অভিযোগকারী আছেন তারা এসেছিলেন, আমি তাদেরকে বলেছি একটা লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে আমি অবশ্যই একটা তদন্ত কমিটি করে দিব, যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা বলছেন তারা অভিযোগ পেয়েছেন, এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তকে। ধরনের একটা অভিযোগ এসছে এবং প্রশাসক বেলকুচি পৌরসভা তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন এবং অন্যান্য যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা প্রতিপালন করছি এবং আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোগান্তি কমাতে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাল আছে কিন্তু পানি নেই। শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় কৃষিকাজ, বর্ষায় ঠিক উল্টো চিত্র, ফসল নষ্ট হয় জলাবদ্ধতায়। সংশ্লিষ্টরা বলছেন খাল খনন করে পানি ধরে রাখতে পারলে সারা বছর আবাদ হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সংকট নিরসনে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছোট বড় মিলিয়ে খাল আছে ৪৫টি, দৈর্ঘ্য ৪৬০ কিলোমিটার। এসব খালের উৎপত্তিস্থল মেঘনা নদী। একসময় প্রবাহমান থাকলেও দখল দূষণে নালায় পরিণত হয়েছে খালের বেশিরভাগ অংশই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শুষ্ক মৌসুমে যেমন পানির সংকট দেখা দেয়, তেমনি বর্ষাকালে হয় জলাবদ্ধতা। সমস্যার সমাধানে খননের পাশাপাশি খাল ও নদীর মুখে স্লুইস গেট নির্মাণের দাবি কৃষকদের। হানি জমিটাকে মানুষের ধান করলে ধান পৌঁছে যায়, আর হুদিনে শুকনাকালে খালে পানি থাকে না, কৃষি নষ্ট হয়ে যায়। ধানটা রোপণ করতে পারি না পানির কারণে। খাল কারণের দরকার আছে আমাদের এখানে জরুরি। পানিটা ধরে রাখার জন্য খালের মুখে একটা সুইচ গেটের দরকার আছে, তাহলে হুদিনে ইরিশাসের জন্য সুবিধা হবে, বর্ষারও শ্বাসটা একরভাবে হবে আর কি। সুবর্ণচরের বিভিন্ন স্থানে গভীর নলকূপ ও টিউবওয়েল রয়েছে ৪,০০০-এর মতো। উপজেলাবাসীর দাবি প্রতিনিয়ত এসব টিউবওয়েল ব্যবহার করায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে অনেকটাই। অনেকেই সাবমার্সিবল কল ব্যবহার করতেছেন। এই কল দিয়ে পানি ভূগর্ভস্থ পানি উঠানোর কারণে এখন ভূগর্ভস্থের পানির স্তর নেমে গেছে, পানিও পাওয়া যাচ্ছে না। খাল পুনরায় খনন করলে পানি সংরক্ষণ সহ পরিবেশের পাশাপাশি কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ সীমানায় যে প্রায় 14 কিলোমিটার জায়গা জুড়ে একটি বিশাল আমাদের মরা নদী রয়েছে, ওটাকে যদি বৃষ্টির পানি সঞ্চয় করে পানির হাত তৈরি করা যায়, তাহলে ওটার সঙ্গে যে ছোট বড় প্রায় 10টিরও বেশি খাল সংযোগ রয়েছে, এই খালগুলোকে যদি পুনঃখনন করে এবং ওই মরা নদীকে পুনঃখনন করে যদি বৃষ্টির পানি সঞ্চয় করা যায়, ওটাকে পানির হাব হিসেবে ব্যবহার করা যাবে। এতে আমাদের ভূগর্ভের পানির চাপ যেমন কমে আসবে, পাশাপাশি কৃষকের সেচ সংকটটাও শুষ্ক মৌসুমে কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাল খননের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চরজাবর ইউনিয়নের গোপালখাল এবং আমাদের লক্ষ্মীর খাল, এই দুটো খাল খননের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরের চাহিদা প্রেরণ করেছি। আমরা আশা করছি এই দুটো খাল যদি আমরা খনন করতে পারি, তাহলে এই সুবর্ণচর উপজেলায় যে জলাবদ্ধতার একটা বড় বিষয় আছে, পাশাপাশি আমাদের সুপেয় পানির যে সংকট, যে এই খালগুলোতে পানি ধরে রাখার মাধ্যমে আমরা কৃষি, যেহেতু এটি কৃষির জন্য গুরুত্বপূর্ণ একটি উপজেলা, তাহলে কৃষিক্ষেত্রে এই পানি আমরা ব্যবহার করতে পারবো। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চায় সুবর্ণচরবাসী।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। হাওরের কৃষকের কাছে বোরো ধান শুধু ফসল নয়, সারা বছরের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এবছর হবিগঞ্জে আকস্মিক প্লাবনে তলিয়েছে সেই একমাত্র সম্বল। ঋণ, ক্ষুধা আর অনিশ্চয়তার সঙ্গে এখন টিকে থাকার লড়াই হাজারো কৃষকের। সহকর্মী প্রদীপ দাস সাগরের প্রতিবেদন। হাওরের প্রখর রোদে অন্য কৃষক যখন ধান শুকাতে ব্যস্ত, তখন হবিগঞ্জ বানিয়াচংয়ের আতকুড়া গ্রামের বর্গা চাষি রফিক মিয়া তাকিয়ে আছেন পানিতে ডুবে থাকা নিজের ধানের দিকে। ৮ বিঘা জমিতে সোনালী স্বপ্ন বুনেছিলেন তিনি, কিন্তু অকাল প্লাবন ঘরে তুলতে দেয়নি ১ বিঘার ধানও। যেটুকু কেটেছেন সেটুকু শুকাতে পারছেন না। তলিয়ে গেছে ধান শুকানোর খলা, সুযোগ মিলছে না পাকা সড়কেও। এই রাত গেছে তো শুকাইতেছে না, পানি চলাইতে রাখছি। মনে করুন রাস্তার মধ্যে মানুষে শুকাইলে পরে আমি শুকাই মার শুকাল রাস্তা দিয়ে খাদ্য লাগি। স্ত্রীর অলংকার বন্ধক রেখে বর্গা নিয়েছিলেন জমি, এনজিও থেকে নিয়েছেন ঋণও। ঘরে ফসল না উঠলেও থেমে নেই কিস্তির চাপ, প্রতিদিনই বাড়ছে দেনা। এখন মাঠ থেকে পচা ধান তুলে কোনো রকমে বেঁচে থাকার পরিকল্পনা তার। বলে দেখেছে এটা তুলমু, তুললে সে এরপরে উগাইমু রাস্তার মধ্যে উগাইয়া যদি পারি, এরপরে গন্ধ করবো চাউলের মধ্যে, এরপরে খাইমু। রফিক মিয়ার সংসারে ৮ সদস্য। স্ত্রী সাজনা বেগমের চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ঘরের চালের ভান্ডার প্রায় শূন্য। সামনে ঈদ, কিন্তু সন্তানদের নতুন পোশাকের আবদার মেটানোর সামর্থ্য নেই। তাই আগে ভাগেই সন্তানদের বুঝিয়ে বলছেন অভাবের গল্প। ধান ফান কোনো ১০০ টাকা তুলতে পারছি না, উনা কোনো দিছি না। কুরবানির তো তফিক আমরা রয়েছে না, কেউ যদি দেয় আমরা হাইতাম। একই অবস্থা সুবিদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডলের জীবনেও। 2 ছেলেকে হারানোর পর নাতি নাতনিদের নিয়েই তার 8 সদস্যের সংসার। 4 বিঘা জমিতে বর্গা চাষ করেও ঘরে তুলতে পারেননি 1 মুঠো ধান। অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলছে জীবন। 2 ছেলে আছে, 2 ছেলে মারা গেছে এবং 4 জায়গা বাকি হচ্ছে। এটার মধ্যে 4 জায়গা কেরো আনতে পারছি না, খাসিও আনতে পারছি না। জেলার হাজারো কৃষকের গল্প এখন এমনই। ধানের পাশাপাশি তলিয়েছে খড়ও। তাই নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি গবাদি পশু নিয়েও রয়েছে দুশ্চিন্তা। ধান তো হচ্ছই, আমরা নিজে কিভাবে খামো আর গরু কিভাবে ভালমো, একবার তো ভগবান ছাড়া কেউ এটা করতে পারতো না। ফ্যামিলির মাঝে মানুষ আছে তোমার 7 জন, ঋণ ফিন করে জমি করছি কি। চলতি মৌসুমে জেলায় 1,23,444 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়াঞ্চলে আবাদ হয়েছে প্রায় 46,954 হেক্টর জমিতে। কৃষি বিভাগের হিসাব বলছে আকস্মিক প্লাবনে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির ধান। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এর মধ্যে প্রায় 23,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। 20 বিঘা জমি থেকে তার 10 বিঘা তলিয়ে গেলে 50% ক্ষতি। একজনের যে 5 বিঘা আছে সেই 5 বিঘাই তলিয়ে গেছে, সে আসলে 100% ক্ষতি। এইভাবে আমরা হিসাব করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা নির্ধারণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রতি মাসে 20 কেজি চালের পাশাপাশি দেয়া হবে নগদ 2,500 থেকে 7,500 টাকা। খুব শিগগিরই মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আশা করতেছি যে আমরা ঈদুল আজহার পূর্বে হয়তো তাদের হাতে এই মে মাসের যে মানবিক সহায়তা সেটা আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। হাওরের পানিতে শুধু ধান নয়, ডুবেছে হাজারো কৃষক পরিবারের 1 বছরের বেঁচে থাকার স্বপ্ন। এখন তাদের একটাই চাওয়া, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।